এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। দেশে এখন পর্যন্ত জ্বালানি তেলের সংকট নেই, জাতীয় সংসদে জানালেন মন্ত্রী। অবৈধ মজুদ ও পাচারকারীদের তথ্য দিলে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা। স্থল অভিযানে ইরানে 10,000 মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা। যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হলে ইরানের জ্বালানি স্থাপনা উড়িয়ে দেওয়ার হুমকি। রাজনীতির ঊর্ধ্বে থেকে দেশপ্রেম ও ক্রীড়া নৈপুণ্যে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর আহ্বান। প্রথমবারের মতো খেলোয়াড়দের ক্রীড়া ভাতা ও কার্ড প্রদান। এবং ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় হামের ব্যাপক প্রাদুর্ভাবে শিশু মৃত্যু। টিকা কিনতে 604 কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বর্তমানে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 30শে মার্চ পর্যন্ত দেশে 2,18,000 মেট্রিক টন ডিজেল মজুদ আছে, যা দিয়ে আরও 2 মাস চলবে বলে সংসদে জানান তিনি। চকর মালিথার রিপোর্ট। প্রশ্ন, জিজ্ঞাসা এবং উত্তর দিয়ে সোমবার জাতীয় সংসদে দিনের কার্যসূচি শুরু হয়। আসরের নামাজের বিরতির পর সংসদ অধিবেশন আবার শুরু হলে স্পিকারের অনুমতি নিয়ে 300 বিধিতে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। মাননীয় স্পিকার, স্পষ্টভাবে বলতে চাই, এই পর্যন্ত বাংলাদেশের জ্বালানির কোনো ঘাটতি নাই, বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করেছি। অদ্য 30শে মার্চ 26 তারিখে দেশের ডিজেলের মজুদ আছে 2,18,000 মেট্রিক টন। সরকার দেশে জ্বালানি তেলের মজুদ বাড়ানোর জন্য কাজ করছে বলেও সংসদে জানান জ্বালানি মন্ত্রী। ব্যবসা বাণিজ্যে যাতে সচল থাকে সেই লক্ষ্য সামনে রেখে সরকার ডিজেল, অকটেন, পেট্রোলের মজুদ আরও বৃদ্ধি অগ্রিম ব্যবস্থা নিয়েছে। সরকার সম্ভাব্য চাহিদার চেয়েও বেশি প্রস্তুতি নিয়ে রেখেছে, যাতে বাজারে কোনো ধরনের সংকট বা কৃত্রিম চার্জ সৃষ্টি না হয়। এর আগে 71 বিধিতে দেশে মব কালচার নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। 250-300-র উপরে মানুষ নিহত হয়েছে এই মবের খপ্পরে পড়ে। আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, যেহেতু একটা খারাপ কালচার বাংলাদেশে শুরু হয়েছে এবং আমি নিজেও 21শে ফেব্রুয়ারি সেটার একজন ভুক্তভোগী, সেটা বন্ধ করার ব্যাপারে সরকার কি মেজার নেবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে কি কি পদক্ষেপ নেবেন? বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো অ্যালাউ করব না। গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে দাবি থাকবে, সেই দাবির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, মন্ত্রণালয়ের কাছে, ডিপার্টমেন্টের কাছে অবশ্যই দাবিনামা স্মারকলিপি দেওয়া যাবে। সেই জন্য জনমত সৃষ্টির জন্য সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করা যাবে এবং প্রয়োজনে সেটা একটা জনসমাবেশের মাধ্যমে প্রকাশ করা যাবে এবং অ্যাসোসিয়েশন রাইট টু স্পিকস, এগুলো আমরা এনশিওর করব, সেটা করা যাবে। ইটস ডেমোক্রেটিক কালচার। কিন্তু মবের মাধ্যমে যেন আমরা সবাই
এই সমস্ত দাবি আদায়ের প্রবণতা থেকে বেরিয়ে আসি। মঙ্গলবার বিকেল 3:30 পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আজও গাড়ির দীর্ঘ লাইন, পরিস্থিতি সামাল দিতে অনলাইন কার্ড সিস্টেম চালুর দাবি জানিয়েছেন গ্রাহকরা। তবে গ্রাহকদের প্যানিক হয়ে জ্বালানি তেল কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের বিষয়ে তথ্য দিলে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। রোকসানা আমিনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশে প্রায় 1 মাস ধরে জ্বালানি তেলের সংকট চলছে। তেজগাঁওয়ের সাউদার্ন পাম্প থেকে ডিজেল অকটেল নেয়ার জন্য গাড়ির লাইন ছাড়িয়ে গেছে মহাখালী পর্যন্ত। বিশাল একটা লম্বা লাইন, এই লাইনটা পার করে আসতে আমার অনেক সময় লাগছে। আমার ফুল ট্যাঙ্কি 80 লিটারের, কিন্তু পাইলাম 25 লিটার। অফিসেরও একটা টাইম মেনটেন করতে হয়, আবার এখানে আবার তেলেরও একটা টাইম মেনটেন করতে হয়, সব মিলে আমাদের আর কি লস হচ্ছে। সিরিয়াল দিলে 3-4 ঘন্টা কারায় থাকতে অনেক, কেন হার রাইতে শেষ করে আমরা এক পাম্পে দিয়েছিলাম, সারা রাত সিরিয়াল দিয়েছি, পাই নাই তেল। কাট করে দিলে অনলাইনে করে দেওয়া উচিত, কারণ এখন ওই যে ডিসি অফিসে দাঁড়িয়ে সিরিয়াল করে নেওয়া অনেক ডিফিকাল্ট মানুষের। রাজধানীর অধিকাংশ পাম্পে এই চিত্র এখন প্রতিদিনের। সারি সারি গাড়ি অথবা মোটরসাইকেলের লাইন সামাল দিতে একরকম হিমশিম খাচ্ছে পাম্পগুলো। যারা এরকম মজুদ করতেছে, আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনী যাতে তাদেরকে একটা পানিশমেন্ট দিক। সরকার জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। আমাদের সাপ্লাই চেইনে কিন্তু কোনো সমস্যা নাই। আমাদের যে চাহিদা, সাধারণত রিসার্চ বলে যে প্রতি বছর হয়তো 3 to 4% চাহিদা বৃদ্ধি পায়। তো সেটা হিসাব করলে আমরা কিন্তু আমাদের সরবরাহ একদম যথার্থ রেখেছি। সংকট নিরসনে গ্রাহকদের নিয়মের মধ্যে আনতে সরকারকে দ্রুত কিছু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। পাম্পগুলোতে যখন তখন একটা মব সৃষ্টি হচ্ছে, এই অবস্থা থেকে পরিত্রাণ চাই প্রথমে সরকারের কাছে। এরপরে এই ক্রাইসিস থেকে বের হতে হলে সরকারকে ইমিডিয়েট ওই সময় ক্ষেপণ করা যাবে না, একটা সিস্টেম বের করতে হবে। ইমিডিয়েটলি আপনারা ম্যানুয়ালি একটা কার্ড করেন, যেই কার্ডটা যেই পাম্পে যাবে ওই কার্ড দিবে, ওই কার্ডে ওই নির্দিষ্ট পরিমাণ তেলটা লিখে দিবে, যা সারা বাংলাদেশে উনি আর ওই দিন কোনোখান থেকে তেল নিতে পারবে না। আসলেই সরকারের কাছে তেল আছে, কিন্তু আপনারা যদি প্যানিক বাইঙে যান, আতঙ্কগ্রস্ত হয়ে আতঙ্কের খরিদ করেন, তাহলে পরে সরকারের এই তেল মজুদ শেষ হয়ে যাবে। ভোক্তারা যদি তার যেটুক প্রয়োজন এইটুক তেল ওনারা কেনে, তাহলে 3-4 মাসে সরকারের কাছে তেলের কোনো শর্টেজ হবে না। জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের বিষয়ে তথ্য দিলে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তথ্য প্রদানকারীর পুরস্কারের অর্থপ্রাপ্তি নিশ্চিত করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। বিপিসির দেয়া আর্থিক সম্মানই সব ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থার জন্য উন্মুক্ত থাকবে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম বন্দর টোল রোডে আনোয়ার জাকারিয়া ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেই বলে বন্ধ বিক্রি করে দেয়। সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসন অভিযান চালালে ওই স্টেশন থেকে 13,960 লিটার ডিজেল ও 1,253 লিটার অকটেন জব্দ করে। এছাড়া ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় অবৈধভাবে মজুদ প্রায় 25 মেট্রিক টন ডিজেল উদ্ধার করা হয়। বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট SM আমিরুল মোস্তফার নেতৃত্বে পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন। পরে জ্বালানি তেলের এমন কৃত্রিম সংকট তৈরি ও ওজনে কম দেওয়ার অভিযোগে আনোয়ার জাকারিয়া ফিলিং স্টেশনকে 1 লাখ টাকা জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জ্বালানি তেল মজুত করে তেলের কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে চট্টগ্রামে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এসে আমরা যখন প্রথম এখানে এসেছি তখন আমরা দেখেছি এই পাম্পটি বন্ধ রয়েছে, অর্থাৎ বিক্রিও বন্ধ রয়েছে। আমরা যখন তাদের যেখানে তেল সংরক্ষণ করে রাখা হয় সেখানে আমরা পরিমাপ করে দেখেছি যে তাদের বিক্রয়যোগ্য মজুদ রয়েছে তেল, কিন্তু তেল থাকা সত্ত্বেও, পেট্রোলিয়াম থাকা সত্ত্বেও তারা সেটি বাইরে বিক্রি করছেন না। একটি মামলায় 2টি ধারা লঙ্ঘনের কারণে সর্বমোট 1 লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এবারে ইরান যুদ্ধের 31তম দিন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন ইরানে স্থল অভিযানের জন্য 10,000 সেনা পাঠানোর কথা ভাবছে পেন্টাগন। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তাদের মাটিতে মার্কিন সেনারা এলে জ্বালিয়ে দেয়া হবে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সাথে শিগগিরই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে, না হলে ইরানের জ্বালানি স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। পাশাপাশি ট্রাম্প এও জানিয়েছেন ইরানের জ্বালানি তেল ও খার্গ দ্বীপের দখল চান তিনি। আর মধ্যপ্রাচ্য সংঘাত জুন পর্যন্ত চলতে পারে বলে সতর্ক করেছেন ভূরাজনৈতিক বিশ্লেষকরা। ইরানের নৌবাহিনী প্রধান আলীরেজা তাংসিরি গুরুতর আহত হয়ে সোমবার মারা গেছেন। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের তথ্য অনুযায়ী পারস্য উপসাগরের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে রয়েছে 50,000 সেনা। সম্প্রতি যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলিতে করে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে অতিরিক্ত 3,500 সেনা। ইরানে স্থল অভিযান পরিচালনার জন্য ওই অঞ্চলে আরও 10,000 সেনা পাঠানোর কথা ভাবছে পেন্টাগন। স্থল অভিযানের তোড়জোড়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই দাবি করছেন ইরানের সঙ্গে আলোচনার কথা। এবার জানিয়েছেন পাকিস্তানের দূতদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনা এগোচ্ছে, শিগগিরই হতে পারে চুক্তি। ট্রাম্পের বহুমুখী কথা আর কাজের প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আলোচনার প্রস্তাব দিচ্ছে আর গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। তিনি হুঁশিয়ার করে বলেছেন মার্কিন স্থল সেনাদের অপেক্ষায় আছেন তারা, সেনারা আসলেই জ্বালিয়ে দেওয়া হবে। و بعد دیگه سیستم اونچه واسه بعدم میگه گزارش بده به کنگره بگه من تا الان 100 میلیون بشکه نفر اینجا। ইরাকের বাগদাদে সোমবার ভোরে মার্কিন ভিক্টোরি ঘাঁটি লক্ষ্য করে হামলা হয়েছে। একটি ড্রোন ঘাঁটিতে আঘাত এনেছে বলে জানিয়েছে ইরাকের নিরাপত্তা সূত্রগুলো। ইরানের সঙ্গে যুদ্ধ চলার মধ্যেই সামরিক খাতে বরাদ্দ বাড়িয়ে বাজেট পাশ করেছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। তেহরানের পর ইরানের ইস্পাহান শহরের একটি বিশ্ববিদ্যালয়ে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওসমা বান্দান গ্রামে একটি আবাসিক এলাকায় হামলায় নিহত হয়েছেন 6 জন। ইরান যুদ্ধ ও অভিবাসন বিরোধী নীতিসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ট্রাম্প বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভে অংশ নিচ্ছেন লাখো মানুষ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। রাজনীতির ঊর্ধ্বে থেকে দেশপ্রেম ও টিম স্পিরিটে ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে দেশকে এগিয়ে নিতে ক্রীড়াবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো বিশিষ্ট ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম শুরু করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে। 30 এপ্রিল সিলেট থেকে নতুন কুড়ি স্পোর্টস শুরু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। রাহুল রায় রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজের প্রতিশ্রুতি পূরণে কাজ করছেন তারেক রহমান। এরই মধ্যে ফ্যামিলি কার্ড প্রদান, খাল খনন কর্মসূচি, উপাসনালয় ব্যক্তিত্বদের সম্মানী দেওয়া শুরু হয়েছে। এবার ক্রীড়াবিদদের জন্য চালু করলেন ভাতা প্রদান কার্যক্রম। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশিষ্ট ক্রীড়াবিদদের প্রথমবারের মতো শুধু ভাতা প্রদানই নয়, দেয়া হয়েছে ক্রীড়া কার্ড, আর আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা ক্রীড়া ব্যক্তিত্বদের দেওয়া হয়েছে সম্মাননা। দেশের মুখ উজ্জ্বল করা ক্রীড়াবিদদের পাশে সরকার সব সময় থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা বলেছিলাম যে আমাদের দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা দেশের ক্রীড়াকে
পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। আজকের এই অনুষ্ঠানটি আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম, দেশের মানুষকে দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির কাজটি আমরা ধীরে ধীরে শুরু করছি বা শুরু করেছি। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে তার প্রমাণ। খেলাধুলাকে পেশা হিসাবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে আমরা যে একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সাম্মানিক কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি। শুধু যে ক্রিকেট বা ফুটবল তা না, এর পাশাপাশি অন্য খেলাগুলোকেও আমরা সামনে এগিয়ে নিতে চাই এবং এর জন্য সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি পৃষ্ঠপোষকতা আপনারা দেখছেন আমরা এই কাজটি শুরু করেছি। আমরা আশা করব বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছেন তারাও সরকারের পাশাপাশি এগিয়ে আসবেন আমাদের খেলোয়াড়দেরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। ক্রীড়াবিদদের দেশের সম্মানকে সবার আগে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের প্রতি খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। রাষ্ট্রীয় এমন উদ্যোগে ক্রীড়াবিদরাও উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রীর কাছে কিছু দাবি তুলে ধরেন তারা। প্রধানমন্ত্রীও পূরণের আশ্বাস দেন। ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন করে স্পোর্টস শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে প্রধানমন্ত্রীর সংসদ সচিবালয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে তার কার্যালয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতা কথা বলার আগ্রহ প্রকাশ করলে সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুই নেতা প্রায় 20 মিনিট কথা বলেন। সংক্ষিপ্ত আলাপচারিতা শেষে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সংসদ সচিবালয়ের কার্যালয় ত্যাগ করেন। বিরোধী দলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে এগিয়ে দেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী সজ্জা সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ সহ কয়েক জেলায় হামের প্রাদুর্ভাব ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, এরই মধ্যে কয়েকটি হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজশাহী এবং মানিকগঞ্জে ভেন্টিলেটরের ব্যবস্থা বাড়ানো হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটরের ব্যবস্থা স্থাপনের পাশাপাশি চিকিৎসক, নার্স প্রস্তুত রয়েছে। তিনি বলেন, গত 8 বছর দেশে অতি সংক্রামক হাম রোগের টিকাই দেয়া হয়নি। এ সময় যারা টিকা দেয়নি তাদের মধ্যে রোগটা বেশি ছড়িয়েছে। নতুন করে হামের টিকা কিনতে 604 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 18 সনে একটা ক্যাম্পিং হয়েছে, সেই এরপরে কোনো ক্যাম্পিং হয় নাই। এখন যে মিজেলস গুলো হচ্ছে ওদের মধ্যে যে আউটব্রেক হয়েছে, যারা ভ্যাকসিনেটেড না তাদের মধ্যে বেশি করে মারাত্মকভাবে মিজেলসটা দেখা গেছে। আমরা 604 কোটি টাকা আমরা ইপিআই খাতে বরাদ্দ করেছি। আমরা যত প্রম্পটলি পারি ইনশাআল্লাহ আমরা টিকা আনবো। ঢাকা সহ দেশের কয়েকটি জেলায় হামের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনের ব্যবধানে হাম নিয়ে আরও 50 শিশু ভর্তি হয়েছে। গত 24 ঘন্টায় লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে হামে আক্রান্ত হয়ে 4 শিশু। কুমিল্লা থেকে ঢাকায় চিকিৎসাধীন 3 শিশু মারা গেছে। রাজশাহী থেকে আবু সালেম মোহাম্মদ ফাত্তা ও রংপুর থেকে মেরিনা লাভলির পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার শাহিদা ইয়াসমিন জানিয়েছেন, বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে 280 শিশু। এর মধ্যে 28 জনের শরীরে হামরোগ শনাক্ত করা হয়েছে। হামে আক্রান্তদের জন্য নির্ধারিত আইসোলেশন কর্নার ও সাধারণ শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামে আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় 65% বয়স 6 মাসের নিচে। পর্যাপ্ত ও সঠিক চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। 4 দিনে ভর্তি, একটা ইঞ্জেকশন কিনো চিকিৎসা, 4 দিনে এই স্যালাইনটা ওরা লেখে চলে গেছে, কোনো আমার ভাইঙ্গা বুঝায় দেয়নি। ডাক্তারে আমার হলো বলছে ছুটি দাও, সাথে সাথে হলো লাল কালি রোগীন হলো ইয়া দাও, দিদি সেদি কাগজ নিয়ে চলে গেছে। তাহলে এই বাচ্চা যদি আমরা বাড়িতে ফিরে তাহলে এই বাচ্চা মারা যাবে না, আমরা কোনো চিকিৎসা পাবো কি? অক্সিজেনের ব্যবস্থা নাই, এটা যে কেন লাগে ওষুধ বসার ব্যবস্থা নাই। ভাইরাস হাম হয়েছে, প্রথমে জ্বর আসছিল, জ্বর এসে হাম বাড়াইছে, বাচ্চার হাম হয়েছিল আর নিউমোনিয়া। সীমিত আইসিইউ সুবিধা ও জনবল নিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে আমরা 230 জন এরকম সাসপেক্টেড হার্ম কেস সন্দেহ করেছিলাম। তাদের মধ্যে আমাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ টিম রয়েছে, তারা 73 জনের স্যাম্পল গ্রহণ করে। পরবর্তীতে সেই স্যাম্পল থেকে 28 জন হার্মের কেস পজিটিভ আসে। জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। সরকারের অবশ্যই নজর দেওয়া উচিত যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটাকে কিভাবে সফল করা যায়। এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটি কিন্তু MR1 এবং MR2 যেটা আমরা বলে থাকি যে 9 মাস এবং 15 মাসে কিন্তু এই ভ্যাকসিনেশনটি দেওয়া হচ্ছে। কিন্তু এখন বর্তমানে যেটি দেখা গিয়েছে যে 4 মাসের বাচ্চাও কিন্তু এই মিজেলসে আক্রান্ত হচ্ছে, এবং যেই কারণে এটিকে গবেষণা করার প্রয়োজন আছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সুরক্ষায় সময়মতো টিকা প্রদান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা ও রংপুর থেকে গত 24 ঘণ্টায় হামে আক্রান্ত 4 শিশু ভর্তি হয়েছে। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের। হামের জন্য আমাদের বিশেষ টিম তৈরি করা হয়েছে, মেডিসিনে আছে এবং চাইল্ডে আছে। চাইল্ডে একজন প্রফেসরের আন্ডারে একটা টিম তৈরি করা আছে, যেখানে আমরা এই ধরনের রোগী শনাক্ত করার পরপরই ওই ওয়ার্ডে শিফট করা হচ্ছে। রোগীদের চিকিৎসায় 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সরকারি বিজ্ঞাপন ও প্রেস নোট প্রচারের জন্য দৈনিক পত্রিকার মতো টেলিভিশনকেও অর্থ দিতে প্রস্তাব দিয়েছেন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা। টেলিভিশন ও পত্রিকার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এই অনুরোধ জানানো হয়। সরকারের বিজ্ঞাপন প্রচারে মূল্য নির্ধারণে কমিটি গঠনের বিষয়ে সভায় আলোচনা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সরকারি নির্দেশনা, বার্তা, কন্টেন্ট, বিজ্ঞাপন টেলিভিশনে ও পত্রিকায় যথাযথভাবে প্রচারের অনুরোধ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সরকারিভাবে দেওয়া আবহাওয়া বার্তা, প্রেস নোট ও বিশেষ জরুরি বার্তা প্রচারেরও অনুরোধ করা হয়। টেলিভিশন ও পত্রিকার প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় তথ্য সচিব এই অনুরোধ জানান। মধ্যপ্রাচ্য ক্রাইসিস আমাদের ক্রাইসিস, সারা পৃথিবীর জন্য ক্রাইসিস। সেটা তো আপনারা করছেন আপনাদের মতো করে, আপনাদের কিন্তু আলাদা বিজ্ঞাপন আছে, হয়তো সেটা তো আপনাদের পয়সার ইনভলভমেন্ট থাকে, আপনাদের একটা ইনকাম থাকে, একটা ইনকামের বিষয় থাকে। নির্ধারিত মূল্যের বিনিময়ে সরকারি বিজ্ঞাপন প্রচারের অনুরোধ করেন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা। তথ্য মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক না, যেমন নেভি পাঠাইলো, তার একটা 1 ঘন্টা ব্যাপী তার কি সাংস্কৃতিক অমুক তমুক এইসব পাঠায়, বিনামূল্যে চালাইতে হবে। তারপরে আর্মির থেকে পাঠায়, তারপরে আনসারের থেকে পাঠায়, সবাই বিনামূল্যে তাদের যে বাৎসরিক যে জিনিসটা সেটা পাঠায়, বা অন্য অন্য বিষয় আনসারের থেকে পাঠাইলো। তাহলে এইভাবে হলে তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা তৈরি করি না বা সরকার তৈরি করে না, আন্তর্জাতিক সংকট মোকাবিলা করতে হলে আমাদের সম্মিলিত প্রয়াস লাগছে। তবে খালি হাতে হবে না। নিউজ পেপারে আপনি যদি টেলিভিশনে দেন 10 টাকা, নিউজ পেপারও আপনাকে কিছু টাকা দিতে হবে। সকলে সামগ্রিকভাবে যেই সাপোর্টটা দিয়েছি, এটা বোধহয়
মানে খুব একটা ছোট করে দেখার না, মতো না। tremendous। আমাদের দুটো জায়গায় আমাদের কিছু রেভিনিউর আর্ন করার জায়গা আছে, সুযোগ আছে, সেটা আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না। একটা হলো আপনারা যেগুলো বিজ্ঞাপন বা যেসব যেই জায়গায় আপনারা সংবাদপত্রকে কোনোভাবে রেভিনিউ দিচ্ছেন সেই জায়গায় আমাদেরকেও রাখেন। আর আরেকটা হলো ডিজিটাইজেশনের পদক্ষেপটা যদি আপনারা খুব তাড়াতাড়ি নেন, শুরু করেন। টেলিভিশন চ্যানেলে সরকারি বিজ্ঞাপন প্রচারে আর্থিক মূল্য নির্ধারণে নোয়াবের সভাপতি ও মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে প্রধান করে কমিটি করার বিষয়ে আলোচনা হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। দেশ বিদেশের বিভিন্ন ওষুধ, ল্যাব ও ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ১৭তম এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপো। মেড ইন বাংলাদেশ ট্যাগকে সামনে রেখে বাংলাদেশে উৎপাদিত আন্তর্জাতিক মানের মেশিনারিজ ও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো পাচ্ছে ইতিবাচক সাড়া। লায়লা নরসিনের রিপোর্ট। বিশ্বের ২০টি দেশের ৪০০রও বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে পূর্বাচলের চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১৭তম এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপো আয়োজনের দ্বিতীয় দিনে হাজারো মানুষের অংশগ্রহণে মুখর বুথগুলো। বিদেশি কোম্পানির প্রতিনিধিদের পাশাপাশি যোগ দিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গবেষক ও কোম্পানির প্রতিনিধিরা। আমাদের যারা কাস্টমার আছে তারা মেশিনটা সরাসরি সামনে থেকে দেখে এটা সম্বন্ধে একটা ধারণা দিতে পারছে। We have many customers in Bangladesh. As a pharmacy student আমাদের এটা জানা উচিত প্রোডাকশন হাউসে কি কি প্রোডাক্ট থাকতে পারে বা কিভাবে আমাদের ম্যানুফ্যাকচারিংটা হচ্ছে। ভার্সিটি ল্যাবে আমরা খুবই সীমাবদ্ধ পরিসরে আমরা দেখতে পারি, কিন্তু এখানে আসার পর আমরা বিভিন্ন কোম্পানি সম্পর্কেও জানতে পারতেছি। ব্যাপক সাড়া পাচ্ছে ওষুধ, কাঁচামাল ও মেশিনারিজ উৎপাদনকারী দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান। ওষুধ কোম্পানিতে যে সমস্ত মেশিনগুলো লাগে লিকুইড অথবা ইনজেক্টেবলস এবং ভ্যাকসিন তৈরি করার জন্য, সেই মেশিনগুলো আমরা আজকে দেশীয় ইঞ্জিনিয়ার দ্বারা আমরা তৈরি করছি। আমরা দেশে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অথবা আমেরিকান স্ট্যান্ডার্ডটাকে কমপ্লাই করে আমরা এখানে তৈরি করছি। ইনসেপ্টটা হচ্ছে পায়োনিয়ার বাংলাদেশে বায়োসিমিলার এপিআই তৈরি করার জন্য। অনেক ভিজিটার আসছে, স্পেশালি লোকাল কোম্পানিগুলো, তারা খুবই ইন্টারেস্টেড লোকালি ম্যানুফ্যাকচার্ড এপিআই নেওয়ার জন্য। প্রচুর বাইরের কান্ট্রির লোকজন আসছে যারা বাংলাদেশ থেকে কম দামে এপিআই নিতে চায়, ইভেন ফর্মুলেশন প্রোডাক্ট নিতে চায়। আন্তর্জাতিক মানের ল্যাব, মেশিনারিজ ও ওষুধ তৈরিতে স্বীকৃত প্রতিষ্ঠানগুলো বলছে এই এক্সপো বিশ্বের বুকে খুলে দিয়েছে এসব শিল্পের সম্ভাবনার দুয়ার। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির উদ্যোগে ৩ দিনের এই এক্সপো চলবে ৩১শে মার্চ পর্যন্ত। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সংবাদের রিপোর্ট জানিয়েছে বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। সামরিক প্রধানের পদ থেকে পদত্যাগ করে মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। সংসদীয় অধিবেশনে ঘোষণা। বিরতির পর আবারও আমন্ত্রণ। সফরের দ্বিতীয় দিনে পাবনা প্রেস ক্লাবে বাল্যবন্ধু এবং সতীর্থ সাংবাদিক সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সে সময় পাবনা প্রেস ক্লাবের আজীবন সদস্য রাষ্ট্রপতি সবার সঙ্গে কুশল বিনিময় সহ শিক্ষা জীবন, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণের গৌরবময় স্মৃতিচারণ করেন। অ্যাডকো সভাপতি, স্কয়ার গ্রুপের পরিচালক ও মিডিয়া ব্যক্তিত্ব অঞ্জন চৌধুরী, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার এবং সম্পাদক জোহরুল ইসলাম রাষ্ট্রপতিকে ফুল দিয়ে বরণ করেন। স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা বেবি ইসলাম সহ অনেকে। এর আগে রাষ্ট্রপতি পাবনার আরিফপুর গোরস্থানে বাবা মা ও শ্বশুর শাশুড়ির কবর জিয়ারত করেন। হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি হজ ও ওমরা মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাউজান আল রাবিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের প্রস্তুতি এবং সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের সহযোগিতা এবং করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশের ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, হজ বিষয়ক কাউন্সিলর কামরুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। এর আগে ধর্মমন্ত্রী অনুষ্ঠানে পৌঁছালে সৌদি ওমরা মন্ত্রী তাকে স্বাগত জানান। এছাড়াও
মদিনায় উদ্বোধন করা হয়েছে 3 দিন ব্যাপী হজ ও ওমরা মেলা। উদ্বোধন করেন মদিনার গভর্নর সালমান বিন সুলতান বিন আব্দুল আজিজ আল সৌদ। উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ সহ 90টি দেশের ধর্মমন্ত্রী ও প্রতিনিধিরা। এবারে আন্তর্জাতিক সংবাদ। সামরিক প্রধানের পদ থেকে পদত্যাগ করে মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছে জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। সোমবার সংসদীয় অধিবেশনে এই ঘোষণা আসে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানীর নেপিদোর সামরিক সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেন। এরপরই তাকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়। মিয়ানমারের আইন অনুযায়ী রাষ্ট্রপতি হতে হলে মিন অং হ্লাইংকে সেনাবাহিনী থেকে পদত্যাগ করতে হতো, তবে পদ ছাড়লেও সামরিক বাহিনীর ওপর পূর্ণ কর্তৃত্ব বজায় রাখতে তারই ঘনিষ্ঠ জেনারেল ইয়েউইন ওকে নিয়োগ দিয়েছেন। 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতা দখল করেন মিং অং হ্লাইং। সম্প্রতি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় তার দল, যদিও এই নির্বাচনে বেশিরভাগ দল অংশ নেয়নি। তবে সামরিক অভ্যুত্থানের পর থেকে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার তালিকায় আছেন তিনি। সংবাদের এ পর্যায়ে আবারও নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ। বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির 53তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলেছেন, দেশের চক্ষু চিকিৎসা বিশ্বমানের। উন্নত চিকিৎসার এই ধারা অব্যাহত রাখতে চিকিৎসকদের পদোন্নতি দিয়ে তরুণ চিকিৎসকদের মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি। রাজধানী শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 53তে দৃষ্টি রাখি সম্মুখে আলোকিত ভবিষ্যৎ শিরোনামে ওই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন, সদস্য সচিব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিন্নুর আইন ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ সহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন। এবারে খেলার খবর। পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত করেও টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে মুস্তাফিজ ও পারভেজ ইমনের দল লাহোর কালান্দার্স। বল টেম্পারিংয়ের অভিযোগে কালান্দার্সের 5 রানের পেনাল্টিতে 4 উইকেটে ম্যাচ জিতেছে করাচি কিংস। লাহোরের গাদ্দাস করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আর একবার। দেশে এখন পর্যন্ত জ্বালানি তেলের সংকট নিয়ে জাতীয় সংসদে জানালেন মন্ত্রী। অবৈধ মজুদ ও পাচারকারীদের তথ্য দিলে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা। স্থল অভিযানে ইরানে 10,000 মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা। যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হলে ইরানে জ্বালানি স্থাপনা উড়িয়ে দেওয়ার হুমকি। রাজনীতির ঊর্ধ্বে থেকে দেশপ্রেম ও ক্রীড়া নৈপুণ্যে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর আহ্বান। প্রথমবারের মতো খেলোয়াড়দের ক্রীড়া ভাতা ও কার্ড প্রদান। এবং ঢাকা সহ দেশের কয়েকটি জেলায় হামের ব্যাপক প্রাদুর্ভাবে শিশু মৃত্যু। টিকা কিনতে 604 কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।